Dear student, welcome to the National University online class lecture. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a research person. Today, we discuss the bank management subject, management BBA 4th years, course code 242601, lecture number 05. Title of the lecture, Deposit of Commercial Bank. Presented by me, Aminul Haq Russell, Senior Lecturer, BBA Program, Daffodil Institute of IT. Chapter, Deposits of Commercial Bank. In this chapter, we try to cover the following topics. Deposit, that means আমানত কাকে বলে, আমানতের অবজেক্টিভটা কি, আমানত কিভাবে প্রসেসিং করা হয়, কনসেপ্ট অফ ডিপোজিট মিক্স মানে আমানতের মিশ্রণটা কিভাবে হয় সেই জিনিসটা আমরা দেখব, এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে আমরা জানবো। একটা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা হয়, ব্যাংক কেন একটি ব্যাংক অ্যাকাউন্ট দরকার এবং তার ক্লাসিফিকেশনগুলো আমরা এই জায়গায় দেখব। তারপর আমরা কেওয়াইসি, ব্যাংক পাসবুক, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই জায়গা থেকে জানবো। এবং তারপর আমরা আরো কিছু কোয়েশ্চেন আমরা এই চ্যাপ্টারে দেখব, যে স্টুডেন্টের জন্য কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট সুইটেবল, একজন বিজনেসম্যানের জন্য কি ধরনের বিজনেস অ্যাকাউন্ট সুইটেবল, পেনশন হোল্ডার কিংবা সার্ভিস হোল্ডারের জন্য কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট সুইটেবল, এই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে দেখব। ওকে, তো আমরা লেকচার শুরু করি। প্রথমে আমরা যেটা জানবো, ডিপোজিট। ডিপোজিট মিন্স আমানত। একটি ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকগুলোর তার মেইন প্রাণটাই হচ্ছে ডিপোজিট। ডিপোজিট হচ্ছে মেইন কম্পোনেন্ট তার ব্যাংক ফান্ডের। তো একটা ব্যাংকের এক্সিস্টেন্সিটা, সে থাকবে কি থাকবে না, সেই এক্সিস্টেন্সিটা টোটালি ডিপেন্ড করে ডিপোজিটের উপরে। যদি ডিপোজিট না থাকে, একটা ব্যাংকের মানে তার এক্সিস্টেন্সিটা থাকাটা ইম্পসিবল হয়ে যায় ডিপোজিট যদি না থাকে। তো ডিপোজিটকে আমরা বলতেছি, ডিপোজিট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ ব্যাংক ফান্ড। The existence of commercial bank is totally impossible in the absence of ডিপোজিট। ডিপোজিট ছাড়া কিন্তু কোনো কমার্শিয়াল ব্যাংকের অস্তিত্ব কল্পনা করা অথবা চিন্তা করা যায় না। কারণ ব্যাংকের মেইন ফাংশনটাই হচ্ছে সে ডিপোজিট কালেক্ট করবে এবং সে ডিপোজিটটা সে কি করবে, ল্যান্ড দিবে। তো এখন তার ফান্ডের মেইন জায়গাটাই হচ্ছে ডিপোজিট। তো সো ডিপোজিট যদি সে কালেক্ট না করতে পারে, তার ডিপোজিট যদি তার সাফিসিয়েন্ট পরিমাণে না থাকে, তখন সে আসলে সেফ না। তার রিলায়েবিলিটি, তার ব্র্যান্ড ইমেজ, লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবে, হিউজ প্রবলেমে ব্যাংকে। এই জন্য বলতেছে যে কমার্শিয়াল ব্যাংক ইজ টোটালি ইম্পসিবল ইন দ্য অ্যাবসেন্স অফ ডিপোজিট। সো এভরি ব্যাংক এক্সপেক্ট দ্যাট, প্রত্যেকটা ব্যাংকই আশা করে যে ডিপোজিট উইল বি সাফিসিয়েন্ট, তার কাছে যেন ডিপোজিটটা সাফিসিয়েন্ট পরিমাণে থাকে। কারণ সাফিসিয়েন্ট পরিমাণে কেন না থাকলে কি প্রবলেমটা হয়, সেটা আমরা ডিপোজিটের অবজেক্টিভের জানতে পারবো। তো বলতেছে deposit will be sufficient, safe, and the flow of deposit will remain same. যে আমি একটা পার্টিকুলার ইয়ারের ডিপোজিট 3 মাস খুব ভালো ডিপোজিট কালেকশন হলো, কিন্তু তার 3 মাস ডিপোজিট, বিষয়টা এমন না। আমার রিমেন সেম থাকবে, কখনো কখনো বেশি হবে, বাট আমার একটা ফল করতে পারবে না ডিপোজিট কালেকশনটা। কেন ডিপোজিট আসলে গুরুত্বপূর্ণ, এই জায়গাতে আমরা ডিপোজিটের ইনফ্লুয়েন্সটা কোথায় হয় বলতেছে, অ্যামাউন্ট অফ ডিপোজিট মানে আমানত এটা অনেকাংশেই কাকে ইনফ্লুয়েন্স করে, সে লোন এবং ইনভেস্টমেন্টকে, ব্যাংকের ইনভেস্টমেন্ট, বিনিয়োগ এবং ঋণ, এই দুটোকে ইনফ্লুয়েন্স করে ডিপোজিট। তো এই জন্য ডিপোজিটকে বলা হয় যে ব্লাড অফ দ্য ব্যাংক। ব্যাংকের ব্লাডটাই হচ্ছে ডিপোজিট, তার মেইন রক্তটাই হচ্ছে মেইন। রক্ত ছাড়া যেমন মানুষ চলতে পারে না, সিমিলার ডিপোজিট ছাড়া মানুষ ব্যাংক চলতে পারে না। তো এই জন্য ব্যাংকে বলা হয় ডিপোজিটকে বলা হয় ব্যাংকের ব্লাড। লার্জ অ্যামাউন্ট অফ আর্নিং কাম ফ্রম ব্যাংক ডিপোজিট। কারণ ডিপোজিট যদি কম থাকে, তাহলে আমার লোন এবং ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি আমি ওই রেঞ্জে আমি করতে পারবো না। তো যদি আমি বিনিয়োগ এবং ঋণ যদি আমি না দিতে পারি, তাহলে আমার আর্নিংও কমে যাবে। নেক্সট দেখি আমরা অবজেক্টিভটা কি, ব্যাংক ডিপোজিটের অবজেক্টিভটা কি আসলে। প্রথম যে অবজেক্টিভটা বলতেছে যে কালেকশন অফ ব্যাংক ফান্ড।
বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কি বুঝি? বাণিজ্যিক ব্যাংকের মেইন কাজটাই হচ্ছে সে কি করবে? সে ফান্ড কালেক্ট করবে অ্যাজ এ ডিপোজিট ফর্ম হিসেবে, এবং সেই ডিপোজিটটা সে কি করবে? অন্য একটা পার্সনকে অথবা অন্য একটা ইন্ডাস্ট্রি, অন্য একটা অর্গানাইজেশনকে সে কি করবে? লোন দেবে। তো এই যে সে আমানত গ্রহণ করবে এবং ঋণ প্রদান করবে, এটাই ব্যাংকের মেইন কাজটা। কিন্তু তো ঋণ প্রদান করে ব্যাংক ঋণ গ্রহীতার কাছ থেকে যে সুদ নেয়, এই সুদ মানে দ্যাট মিনস ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাই কিন্তু তার ইনকাম। এখন যদি সে ডিপোজিটে না থাকে, তাহলে সে কি করবে? সে ইনভেস্ট করতে পারবে না, সে লোন দিতে পারবে না। এখন লোন এবং ইনভেস্টমেন্ট যদি না করতে পারে, তাহলে তার ইনকাম আসবে না। তাহলে কালেকশন অফ ফান্ডটা ডিপোজিট, কালেকশন অফ ব্যাংক ফান্ডের কেন করে? ডিপোজিট ক্রিয়েট করার জন্য। ব্যাংক ফান্ড যাতে আমার ওইভাবে সাফিসিয়েন্ট পরিমাণে থাকে, যাতে আমি লোন দিতে পারি এবং ইনভেস্ট করতে পারি, এই জন্য ব্যাংকগুলোর আমানত সংগ্রহ করে। সেকেন্ড বলতেছে এনশিওর প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট অফ দ্য ক্লায়েন্ট সেভিংস। ব্যাংক অনেক মানুষ থেকে, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছ থেকে সে ফান্ড কালেক্ট করে। সেই ফান্ডটা সে কি করে? কোনো একটা প্রোডাক্টিভ জায়গাতে ইনভেস্ট করে। কারণ মানুষ কেন, ক্লায়েন্ট অথবা কাস্টমার অথবা পাবলিক কেন ব্যাংকে আমানত রাখবে? ব্যাংকে আমানত রাখবে সে কিছু পাওয়ার জন্য। তো এখন ব্যাংক যদি আমানত কালেক্ট করলো, কিন্তু সেটা যদি কোথাও ইনভেস্ট না করে, তাহলে আমানতকারীর যে সেভিংসের এগেনস্টে, ডিপোজিটের এগেনস্টে তাকে যে ইনকাম দিতে হবে, তাকে যে ইন্টারেস্ট পে করতে হবে, সেটা সে কোথা থেকে পাবে? তো এই জন্য ক্লায়েন্টের সেভিংসটাকে সে এনশিওর করে, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের অথবা ডিপোজিটরদের, আমানতকারীদের আমানতগুলো সে কালেক্ট করে ব্যাংক প্রোডাক্টিভ একটা জায়গাতে ইনভেস্ট করে। সেই প্রোডাক্টিভ জায়গাতে ইনভেস্ট করার পারপাসে ক্লায়েন্ট থেকে সে কি করে? ডিপোজিট কালেক্ট করে। ব্যাংক ডিপোজিটের উদ্দেশ্যটা, ব্যাংক ডিপোজিটের উদ্দেশ্যটার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি কি, যে সে প্রোডাক্টিভ জায়গাতে সে ইনভেস্ট করার পারপাসে ব্যাংক ডিপোজিট কালেক্ট করে। তার লোনের স্কোপটাকে সে বাড়ানোর জন্য ব্যাংক ডিপোজিট কালেক্ট করে, এক্সটেন্ডিং দ্য স্কোপ অফ লোন। যদি ব্যাংক ডিপোজিট কালেক্ট না করতে পারে, তাহলে তার লোনের যে স্কোপগুলা, সেটাও সে ক্রিয়েট করতে পারবে না। তারপর ফুলফিলিং দ্য অ্যাক্সেস নিড ফর মানি। মানুষের অতিরিক্ত যে টাকাগুলা থাকে, সেই টাকাগুলাকে কি করার জন্য? ফুলফিল করার জন্য ব্যাংক কি করে? ব্যাংক এই চাহিদাটা পূরণ করে থাকে। কিভাবে চাহিদাটা পূরণ করে থাকে? আসলে যে আমরা বলতেছি যে ফুলফিলিং দ্য নিডস অফ, অতিরিক্ত অর্থের প্রয়োজন মিটানো। ব্যাংক আমানত সংরক্ষণের ফলে গ্রাহকদের ব্যাংকে জমা অতিরিক্ত যে উত্তোলন এবং অগ্রিম প্রদানের ব্যবস্থা করে। এখন এই যে অতিরিক্ত টাকা যদি না থাকে, দ্যাট মিনস ডিপোজিট মানি যদি না থাকে ব্যাংকের কাছে, তাহলে ব্যাংক কি করতে পারবে না? এই যে মানুষের হঠাৎ করে আমানতকারী যে টাকা লাগবে, সেই টাকাটা সে উইথড্র করতে পারবে যে কোনো সময়। এখন যদি তার কাছে অতিরিক্ত টাকা না থাকে, তাহলে ব্যাংক কি করতে পারবে না? ব্যাংক সেই নিডটাকে ফুলফিল করতে পারবে না ডিপোজিটরের। যে ডিপোজিটর বলাই আছে যে চাহিদা মাত্রই তার বাহককে দিতে বাধ্য থাকবে। কিভাবে? এখন সব ডিপোজিটররা তো কি করে? ফান্ড একসাথে নিবে না, আবার সব ডিপোজিটররা কখন নিবে সেটাও কিন্তু ব্যাংক জানে না। এই যে অ্যাক্সেস, যে অতিরিক্ত যে জমা, অতিরিক্ত যে মানিটার দরকার হয় মানুষের, পাবলিকের, সেইটার নিডটাকে ফুলফিল করার জন্য ব্যাংকে কি করতে হয়? ডিপোজিট দরকার হয় ব্যাংকের। তারপর সোশ্যাল রেসপন্সিবিলিটি মেনটেন করার জন্য ব্যাংক ডিপোজিট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেমন ব্যাংক কি করে? যে বিল বাট্টাকরণের যে কাজগুলা, ইন্স্যুরেন্স প্রিমিয়ামের যে কাজগুলা, বিদ্যুৎ বিল পরিশোধের যে কাজগুলা, এই কাজগুলার করার জন্য ব্যাংকের কি করতে হয়? তার এই ডিপোজিট কালেক্ট করতে হয়, এবং তাকে একটা ডিপোজিট কিন্তু মেইনটেইনও করতে হয়, যে লিকুইডিটি পারপাস। তো এই ছিল আমাদের ব্যাংক ডিপোজিটের অবজেক্টিভ। কি ছিল? প্রথম ছিল আমাদের ফান্ডটা, কেন আমরা ফান্ড কালেকশন অফ ব্যাংক ফান্ড, এনশিওর প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট অফ দ্য ক্লায়েন্ট সেভিংস, extending the scope of loan, fulfilling the access need for money, maintaining the social responsibility. সেকেন্ড আমরা দেখতেছি আমানত প্রক্রিয়াকরণ, দ্যাট মিনস ডিপোজিট প্রসেসিং। ডিপোজিট প্রসেসিং বলতে আসলে কি বোঝায়? আমানত প্রক্রিয়ার বিষয়টা আসলে শুরু হয় একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা থেকে। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা থেকে, এবং সেটা ব্যাংক ক্যাশ জমা দেওয়া,
এবং উত্তোলন, এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় আমানত প্রক্রিয়াকরণ। আমানত, আমি আবার এটাকে রিপিট করতেছি, আমানত প্রক্রিয়াকরণ যে বিষয়টা হচ্ছে কি, যে কোনো ব্যাংকের নতুন হিসাব খোলা, একটা নিউ একটা অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে সেই অ্যাকাউন্টটা দিয়ে টাকা জমা দেওয়া এবং সেই টাকা অ্যাকাউন্টের এগেনস্ট টাকা উইথড্র করা, তার ডিপোজিটরস স্টেটমেন্ট নিয়ে আসা, সেটাকে রিভিউ করা, যে পুরো প্রসেসটাকে বলা হচ্ছে আমানত প্রক্রিয়াকরণ। এখন আমরা একটা একটা পয়েন্ট দেখি। প্রথমে বলতেছে নিউ অ্যাকাউন্ট সেকশন। প্রথম অ্যাকাউন্ট ওপেন করা হয়, অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি করতে হয়, আমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। যে বুকলেটটা দেওয়া থাকে সেই বুকলেটটা ফিল আপ করে, ফর্মটা ফিল আপ করে আমাকে জমা দিতে হয়। এখন ফর্ম ফিল আপ করার জন্য সেকেন্ড স্টেপে কি হয়, অ্যাকসেপ্টেন্স অফ নেসেসারি অ্যাপ্লিকেশন। আমার কিছু অ্যাপ্লিকেশনের সাথে আমার কিছু ডকুমেন্ট দিতে হয়, ফটোগ্রাফস লাগে, ন্যাশনাল আইডি কার্ড লাগে, নমিনির একটা ছবি লাগে। তো এই জন্য বলতেছে যে অ্যাকসেপ্টেন্স অফ নেসেসারি অ্যাপ্লিকেশন, ফটোগ্রাফস অ্যান্ড ডকুমেন্টস অ্যান্ড আদার্স ডকুমেন্টস। এই ডকুমেন্টগুলো যখন অ্যাপ্লিকেশন আপনি ফিল আপ করে ডকুমেন্টগুলো এনক্লোজ করে আপনি চেক করার জন্য পাঠাবেন। চেকিং একটা ডিপার্টমেন্ট থাকে, কাস্টমার রিলেশনশিপ অফিসার যারা থাকে ওনারা এই চেক করে, ওনারা চেক করার পরে সেটা হয় যদি ওকে থাকে সবকিছু, দেন ওনারা ম্যানেজারের কাছে পাঠায়, ম্যানেজার সেটাকে ফাইনাল অ্যাপ্রুভাল অথবা পারমিশন দিয়ে দেয়। তো পারমিশন দেওয়ার পরে যে অ্যাকাউন্ট হোল্ডার আছে, যে নিউ অ্যাকাউন্ট ওপেন করলো, উনি একটা ডিপোজিট মানে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন। সেই ডিপোজিটটা কি হবে, ওনার অ্যাকাউন্টে সেটা ডাটা এন্ট্রি করতে হবে, এবং এই ডাটা এন্ট্রি করার পরে কিছুদিন পরে ওনাকে একটা চেকবুক এবং পাসবুক, ডিপোজিট রিসিপ্ট এবং ডেবিট কার্ড, এইসব মিডিয়ামগুলা ব্যাংক পেমেন্ট করে দিয়ে থাকে ব্যাংক হোল্ডারকে। তারপর এই ডাটা এন্ট্রি হওয়ার পরে ওনার এগেনস্টে, ওনার অ্যাকাউন্টের এগেনস্টে কি করে, চেক বই, কার্ড, এগুলো সব ইস্যু হয়, যেটাকে আমরা বুক কিপিং, ওনার নামে একটা একটা হিসাব সংরক্ষণ করা হয়। তারপরে হিসাবের সংরক্ষণ থেকে সেটা কি করে, ডিপোজিটরস একটা স্টেটমেন্ট নিতে পারে এবং সেটাকে রিভিউ করতে পারে। এবং এই যে ডিপোজিটরস, সে এই প্রসেসটা কমপ্লিট করার পরে সেও আবার কি করতে পারে, আদার পটেনশিয়াল ডিপোজিটরসকে উনি ইনফ্লুয়েন্স করতে পারে। পটেনশিয়াল যে ডিপোজিটরস থাকে, যারা অ্যাকাউন্ট ওপেন করতে চায়, তাদেরকেও সে ইনফ্লুয়েন্স করতে পারে। এই যে আমরা কোনো অ্যাকাউন্ট ওপেন করা, একটা ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে ডিপোজিট স্টেটমেন্ট, ডিপোজিটরস স্টেটমেন্ট, যেটা ব্যাংক হিসাব বিবরণী থাকে, সেই বিবরণী তোলা পর্যন্ত, অ্যাকাউন্ট টাকা উইথড্র করা পর্যন্ত পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ডিপোজিট প্রসেসিং। দ্যাট মিনস আমানত প্রক্রিয়াকরণ। আমানত প্রক্রিয়াকরণ। এখন আমরা দেখবো আসলে ডিপোজিটের মিক্সটা। ডিপোজিট মিক্স মানে যেটাকে বলি আমানতের মিশ্রণ। আমানতের মিশ্রণ বলতে আমরা যেটাকে বুঝি যে কম্বিনেশন অফ টোটাল ডিপোজিট, combination of total deposits of the bank with different kind of deposit। এই জায়গায় একটা বিষয় আছে, ডিপোজিট মিক্স মানে আমানতের মিশ্রণটা হবে কম্বিনেশন, কার কম্বিনেশন, টোটাল ডিপোজিট। এখন ডিপোজিট আমরা কিন্তু ডিফারেন্ট টাইপে আমরা কালেক্ট করে থাকি, ব্যাংক কালেক্ট করে থাকে ডিপোজিটটা ডিফারেন্ট ফরম্যাটে। ডিফারেন্ট ফরম্যাটে কিভাবে, ওনারশিপ মিক্স অনুযায়ী হতে পারে, টাইপস অফ ডিপোজিট মিক্স, সাইজ অফ মিক্স। ওনারশিপ কি হতে পারে, মালিকানা ভিত্তিতে যেটা হয়, যে মালিকানার কি ধরনের থাকে, যে সোল প্রোপাইটরশিপ বিজনেস ফার্ম হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ফার্ম হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, ফরেন ইন্ডিভিজুয়াল হতে পারে, ফরেন কোনো ফার্ম হতে পারে। এই ওনাদের কাছ থেকেও আমরা কি করতে পারি, ফান্ড কালেক্ট করতে পারি। ওকে, আমরা আরেকটু ডেফিনেশনটা আরেকবার দেখে আসবো। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে যে ডিপোজিট মিক্স ইজ দ্য কম্বিনেশন অফ টোটাল ডিপোজিট অফ দ্য ব্যাংক with a different kind of deposits. This is very useful in order to have a stable fund. আমাকে ফান্ডটাকে স্টেবল এবং বেটার ব্যাংক ম্যানেজমেন্ট করার জন্য আমাকে এই মিশ্রণটা করতেই হবে আমাকে। এখন ব্যাংক এই মিশ্রণটা খুব ট্যাক্টফুলি করে এবং করাটা খুব রিস্কি ব্যাংকের জন্য, এবং অনেক টাফ একটা কাজ ব্যাংকের। সে কতটুকু সে ওনারশিপ বেসড ডিপোজিট কালেক্ট করতে পারে, দ্যাট মিনস সে ইন্ডিভিজুয়াল থেকে, কর্পোরেট থেকে, ইন্ডাস্ট্রি থেকে, ফরেনার থেকে, ফরেন ফার্ম থেকে, এই ফর্মেটে সে কতটুকু ডিপোজিট কালেক্ট করতে পারে। এই জন্য ব্যাংক ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করে। এই যে ওনারশিপ মিক্স এবং টাইপস অফ ডিপোজিট মিক্স, সাইজ মিক্স, এই যে ডিপোজিটটা বিভিন্ন ফর্মেটে কালেক্ট করার জন্য ওনারা অনেক স্ট্র্যাটেজি ফলো করে। আমরা ওইটা সম্পর্কে একটু আলাপ করব।
তো আমরা বলতেছি কনসেপ্ট অফ ডিপোজিট মিক্সে যে ডিপোজিট মিক্সের তিনটা ক্যাটাগরি করা যায়। একটা হচ্ছে ওনারশিপ বেসড, টাইপ বেস, সাইজ বেস। তো ডিপোজিট কালেক্ট করার জন্য কমার্শিয়াল ব্যাংকগুলো ডিফারেন্ট টাইপসের অফার এবং স্ট্র্যাটেজি ফলো করে থাকে, ডিফারেন্ট টাইপসের। যেমন প্রথমে আমরা বলতেছি যে প্রোপাইটরশিপ, বিজনেস অর্গানাইজেশনকে অ্যাট্রাক্ট করার জন্য, ইন্ডাস্ট্রি ফার্মকে এবং গভর্নমেন্টকে, ফরেন ইন্ডিভিজুয়ালকে অ্যাট্রাক্ট করার জন্য এক ধরনের পলিসি ফলো করে ডিপোজিট কালেক্ট করার জন্য। দেন সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে, কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে এবং টাইম ডিপোজিটের এগেনস্টে ব্যাংকগুলো ডিপোজিট কালেক্ট করে থাকে। তারপর তার সাইজ অনুযায়ীও ব্যাংকগুলো ডিপোজিট কালেক্ট করে থাকে, সাইজ অনুযায়ী ডিপোজিট কালেক্ট করে থাকে। আমরা যদি তার সেভিংস কারেন্ট টাইম, এটা আমরা একটু পরে দেখব, এইটা সম্পর্কে আমরা ডিটেল আলাপ একটু পরে করবো। আমরা এই অংশটা সম্পর্কে আমরা একটু পরে আলাপ করবো। এখন আমরা যেটা দেখি যে, কারণ এক এক ধরনের প্রতিষ্ঠানে দেখা যায় যে তার নেচার, তার এক্সপেকটেশন, তার অ্যামাউন্ট অফ ডিপোজিট মানি এক এক রকম থাকে। এখন এই যে ঝুঁকিপূর্ণ কাজটাকে, এই কাস্টমারকে বোঝা, এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কাজ, একটা রিস্কি একটা কাজ। সেই কাজটা বুঝে এবং তাকে স্ট্র্যাটেজি নিয়ে তাকে কি করতে হয়, এই যে প্রোপাইটরশিপ ভেদে, ইন্ডাস্ট্রি ভেদে, গভর্নমেন্ট এবং ফন্ড, এগুলার বেসড করে তাকে কি করতে হয়, স্ট্র্যাটেজি নিতে হয়। কারণ শুধু ইন্ডিভিজুয়াল থেকে যদি হিউজ পরিমাণে ডিপোজিট কিন্তু নাও পেতে পারে। তো এই জন্য সব ধরনের ইন্ডাস্ট্রি, ফার্ম এবং অর্গানাইজেশন, এটা দেশি হতে পারে, বিদেশি অর্গানাইজেশন হতে পারে, তাদের থেকে ডিপোজিট কালেক্ট করতে হয়। তারপর আমরা বলতেছি ধরন ভিত্তিক। আমরা বলতেছি যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং টাইম ডিপোজিট। যেমন অনেক ইন্ডিভিজুয়াল কাস্টমার আছে, তারা সেভিংস অ্যাকাউন্ট করতে চাচ্ছে। তো এখন তাদের জন্য এক ধরনের ইন্টারেস্ট, তাদের জন্য এক ধরনের বেনিফিট দিতে হয়, এক ধরনের সুবিধা দিতে হয়। কারেন্ট অ্যাকাউন্টে তাদেরও কিছু ফ্যাসিলিটি দিতে হয় এবং তাদের রেট অফ ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে ডিফারেন্ট হয়। টাইম ডিপোজিট তারা যখনই চাইবে তখনই কিন্তু তারা উইথড্র করতে পারে, সবাই, ডিপোজিট হোক, কারেন্ট হোক কিংবা টাইম ডিপোজিট, যেটাই হোক না কেন, সেভিংস, কারেন্ট, টাইম, যেটাই হোক না কেন, তাকে সবসময় কিন্তু ডিপোজিট লিকুইডিটি মেনটেন করতে হবে, তাকে ক্যাশ মেনটেন করতেই হবে ব্যাংকে। এখন ক্যাশ মেনটেন করার জন্য তাকে কি করতে হবে, ডিপোজিট কালেক্ট করতে হবে। এখন ডিপোজিট সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে, কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে, টাইম ডিপোজিটের এগেনস্টে, ইন্ডিভিজুয়াল থেকে। এই জন্য বলতেছে ডিপোজিট মিক্সগুলা সে কি করে, তিনটা ক্লাসিফিকেশন করে, সেভিংস, কারেন্ট, টাইম। এই তিনটা ক্লাসিফিকেশনে কি করে, তিন ধরনের ক্যারেক্টার শো করে, তিন ধরনের স্ট্র্যাটেজি নেয়, নিয়ে সে কি করে ডিপোজিট কালেক্ট করে পিপলস থেকে। তারপর সাইজ মিক্স অফ ডিপোজিট, সেটা কি করে, অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে ডিপোজিটটাকে দেখানো। যেমন অনেক খুব ফাইন্যান্সিয়ালি স্ট্রং যে ক্লায়েন্টগুলো আছে, ব্যাংক সেই ফাইন্যান্সিয়ালি স্ট্রং ক্লায়েন্টদের সাথে এক ধরনের সম্পর্ক বিল্ড আপ করে এবং গুডউইল বিল্ড আপ করতে চেষ্টা করে। সেটা হইতে পারে যে আপ টু 10 লাখ, 10 to 50 লাখ, অর 50 লাখ অ্যান্ড অ্যাবভ। তার নিচে হইতে পারে, তার উপরে হতে পারে, 50 লাখের অ্যাবভ হইতে পারে। এই জন্য এই ধরনের কাস্টমারদেরকে, এই ধরনের ক্লায়েন্টদেরকে ব্যাংক কি করে, সবসময় বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। কেন, যাতে সে এই বড় কাস্টমারগুলোর ব্যাংক থেকে চলে না যায়। তো ডিপোজিট, এই যে আমানতের যে মিশ্রণগুলা, যে এখন আমি যদি বলি যে টাইপস অফ ডিপোজিট মিক্সের যে স্ট্র্যাটেজি আমি ফলো করবো, সেভিংস অ্যাকাউন্টের জন্য, কারেন্ট অ্যাকাউন্টের জন্য, টাইম ডিপোজিটের জন্য, তাদেরকে যেভাবে সুবিধা দিব, আমি নিশ্চয়ই 50 লাখ টাকা যারা এফডিআর করে, ফিক্সড ডিপোজিট করে, তাদেরকে আমি সেম সুবিধা দিব না। তো ব্যাংক কি করে, এই ক্লাসিফিকেশন অনুযায়ী তার স্ট্র্যাটেজিগুলো ফলো করে। তাই ব্যাংক ফার্স্টে কি করে, তার ক্লাসিফিকেশনগুলো ব্যাংক ঠিক করে ওই অনুযায়ী সে ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে, যে স্ট্র্যাটেজিগুলো, তার কৌশলগুলো সে ফলো করে। দেন আমরা দেখব ডেফিনেশন অফ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের ডেফিনেশন। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে একটা এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কার সাথে, কার এগ্রিমেন্ট? একটা ব্যাংকের সাথে একজন পার্সনের অথবা একটা ইনস্টিটিউশনের। এটা দিয়ে কি করা হয়, হোয়ার বাই দ্য ব্যাংক এগ্রি টু হোল্ড মানি অ্যান্ড অর আদার অ্যাসেটস অন বিহাফ অফ আদার পার্টি। ব্যাংক কি করে এগ্রি করে যে তার ক্লায়েন্টের অথবা ওই ইনস্টিটিউশনের
অ্যাসেট গুলাকে অথবা অন্য কোনো পার্টির অ্যাসেট গুলাকে সে কি করবে, হোল্ড করবে এবং সেফটি দিবে। এই হচ্ছে তাদের ভিতরে এগ্রিমেন্ট। যেমন সে মানি রাখতে পারে, তার অ্যাসেট বলতে যেটা ক্যাশ মানি রাখতে পারে অথবা আদার্স কোনো অ্যাসেটও সে রাখতে পারে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে কাস্টমার এবং ব্যাংকারের ভিতরে একটা রিলেশনশিপ, ফর্মাল একটা রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য একটা এগ্রিমেন্টে যায় দুই পার্টি। সেই এগ্রিমেন্টটা কি থেকে শুরু হয় ব্যাংকার কাস্টমার রিলেশনশিপটা, যেটাকে আমরা প্রথমে ডেটর এবং ক্রেডিটর রিলেশনশিপ বলি। সেই রিলেশনশিপটা আমরা নেক্সট চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারগুলোতে আমরা রিলেশনশিপটা দেখব। এখন দেখি আমরা যে অ্যাকর্ডিং টু ডিকশনারি অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, ব্যাংক অ্যাকাউন্ট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন এ ব্যাংক অ্যান্ড ইটস কাস্টমার allowing the ব্যাংক কি করে অ্যালাউ করে কাস্টমার টু ইউজ ব্যাংক সার্ভিস ফর এ ফি, একটা ফি এর এগেনস্টে ব্যাংক সার্ভিস নেওয়ার জন্য। তো ব্যাংক এনশিওর করে ওই কাস্টমারকে যে আমি তোমাকে সার্ভিস প্রোভাইড করব, যেমন SMS ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এগুলোর জন্য আলাদা আলাদা ফি নেয়, বাট ব্যাংক এনশিওর করে এগ্রিমেন্টের থ্রুতে যে কোনো কাউকে কিন্তু ব্যাংক SMS পাঠাবে না। অ্যাকাউন্ট রিলেটেড, হয়তো প্রমোশন রিলেটেড হয়তো অনেকের কাছে পাঠাতে পারে, কিন্তু সে তার অ্যাকাউন্ট ইনফরমেশন রিলেটেড কোনো কিছু অন্য কোনো পিপলকে পাঠাবে না, যার অ্যাকাউন্ট ইনফরমেশন ওই লোককে পাঠাবে। এই যে ব্যাংকের যে একটা রিলায়েবিলিটি এবং ট্রাস্ট ক্রিয়েট করে, যে ট্রাস্ট ক্রিয়েট করে সেফটি দিবে এই রিলেশনশিপটার, এটা হচ্ছে তাদের একটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের থ্রুতেই যে ব্যাংক এনশিওর করে আমি তোমাকে সেফটি দিব, আমি তোমার অ্যাসেটের, তোমার ক্যাশ মানির, তুমি যে মানি হোল্ড করবা সেটা আমি একটা সেফটি দেব। তো এই ফর্মাল সেফটি থেকে তাদের ভিতরে কি হয়, একটা রিলেশনশিপ বিল্ড আপ। কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করা যায়? অ্যাকাউন্ট ওপেন করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি ধরনের অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা আপনি চুজ করবেন। তারপর আপনি কেন অ্যাকাউন্ট ওপেন করবেন, এই ফান্ডামেন্টালি কোশ্চেনগুলো আপনি রেজ করবেন। বিজনেস পারপাস হলে আপনি এক ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে হবে, কারণ অ্যাকাউন্টে নেচার তিনটা, একটা হচ্ছে কি সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, তিন ধরনের অ্যাকাউন্ট আছে। এখন আপনার নেচার অনুযায়ী আপনি এটাকে চুজ করতে হবে, এই অনুযায়ী আপনাকে চুজ করতে হবে। দেন ওকে, তো আপনি চুজ করলেন, চুজ করার পরে আপনি কি কোন ব্যাংকে আপনি করবেন এবং সেটার জন্য আপনি ইলিজিবল কিনা সেটা আপনাকে ডিসকাস করতে হবে ব্যাংক অফিসারের সাথে। এই জন্য প্রথমে যেটা বলতেছে, ব্যাংক শিওর ইউ আর ইলিজিবল টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। আপনি যদি ইলিজিবল হন দেন আপনি অ্যাকাউন্ট ওপেন। চুজ দ্য ব্যাংক দ্যাট বেস্ট ফর ইউ, আপনি কোন ব্যাংকে করবেন, কোন ব্যাংকটা আপনার জন্য বেস্ট হবে সেটা আপনি চুজ করবেন। দেন অ্যাকাউন্টের টাইপ কি আপনি চুজ, সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা ব্যাংক ভিজিট করবেন এবং তাদেরকে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন আপনি তাদেরকে করবেন। এই যখন এই ফান্ডামেন্টাল এই 5টা কাজ যখন আপনি কমপ্লিট করবেন, এগুলো হচ্ছে ফ্রি এলিমেন্টারি ইনফরমেশন টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এলিমেন্টারি ইনফরমেশন, আপনি ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন আপনি এই জায়গা থেকে কালেক্ট করবেন। দেন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম নেবেন, সেটা ফিল আপ করবেন, আপনাকে সিগনেচার একটা কার্ড দিবে এবং আপনার যত ধরনের নেসেসারি ইনফরমেশন আছে সেটা আপনাকে এনক্লোজ করতে হবে এবং ডকুমেন্টও আপনাকে দিয়ে দিতে হবে, যেমন ন্যাশনাল আইডি কার্ড, আপনার পাসপোর্ট সাইজ ছবি, অথবা যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে আপনি পাসপোর্ট দিতে পারেন, আপনার বাবা মার ইনফরমেশন, ন্যাশনাল আইডি কার্ড, এই তথ্যগুলো এবং ডকুমেন্টগুলো একটা অ্যাকাউন্ট ওপেন করতে নমিনির, যে নমিনি করবেন সেটা ইনফরমেশন আপনার লাগবে। তাহলে ফার্স্টে আমরা যেটা বলতেছি যে আপনি এলিজিবল কিনা সেটা আপনাকে প্রথমে ব্যাংকে গিয়ে চেক করে শিওর হয়ে নিতে হবে। তারপর কোন ব্যাংক, কোন অ্যাকাউন্ট আপনার জন্য বেস্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি ব্যাংকে গিয়ে তথ্য কালেক্ট করবেন, তথ্য কালেক্ট করে দেন আপনি ফাইনালাইজ করবেন, আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন। তারপর আপনি যে ব্যাংকে করতে যাচ্ছেন সে ব্যাংকে যাবেন, অ্যাপ্লিকেশন কালেক্ট করবেন, অ্যাপ্লিকেশন কালেক্ট করে অ্যাপ্লিকেশনের সাথে আপনি কি করবেন, নেসেসারি যত ডকুমেন্ট এবং ইনফরমেশন আছে সেটা আপনি দিয়ে দিবেন। দেন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, সাবমিট করার পরে ওনারা যদি অথরাইজ করে দেয় দেন আপনি একটা ডিপোজিট রিসিপ্ট দিয়ে আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট ব্যাংকে জমা দিবেন, জমা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। দেন কিছুদিন পরে আপনাকে চেক বই, আপনার কার্ড, এগুলো সবকিছু দিয়ে দিবে আপনাকে এবং আপনার একটা SMS ও চলে আসবে আপনার মোবাইলে। এই ছিল মোটামুটি আসলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার, একটা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার প্রসেস আর স্টেপস গুলো ছিল। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। দেন আমরা দেখব একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার কেন আসলে। ব্যাংক অ্যাকাউন্ট
অবজেক্টিভটা কি আসলে, কেন দরকার, আমি সেটাই বলবো আসলে। আপনি আপনার যে আইডল মানি পড়ে আছে, সেই আইডল মানিটা আপনি ব্যাংকে রেখে কিছু ইন্টারেস্ট অথবা প্রফিট আপনি গেইন করতে পারেন। আপনার যে মানিটা আছে, আপনার ক্যাশ মানি আপনি হোল্ড না করে আপনি সেটা আপনি বাসায় না রেখে আপনি ব্যাংকে যদি রাখেন, আপনার সেটা সেফটি। তার মানে কি, আপনার মানি এবং আপনার কিছু অ্যাসেট, সেই অ্যাসেটগুলোর সেফটির জন্য আপনি ব্যাংকে রাখতে পারেন। সেফটির জন্য আপনার রিস্কগুলোকে আপনি অ্যাভয়েড করার জন্য আপনি ব্যাংক অ্যাকাউন্ট আপনার জন্য ভালো। রিস্কটাকে আপনি কি করতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। কিভাবে? আপনি যদি ক্যাশ মানি নিয়ে চলাফেরা করেন, তখন কি হবে, আপনার একটা রিস্ক থেকে যায়। আপনি যদি টাকাটা যদি ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেন, তখন আপনি সেফটি থাকে। তো ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে আপনি কি করতে পারবেন না, আপনার মানিটার সেফটি দিতে পারবেন না। তারপর আপনি বিজনেস পারপাসে অথবা ইন্ডিভিজুয়াল কোনো পারপাসে আপনি কি করতে পারেন, আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলো আপনি ইফেক্টিভলি করতে পারেন। এখন আপনার একটা বিজনেস আছে কিন্তু আপনার অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলো আপনার ক্লায়েন্টের সাথে আপনি করতে পারবেন না। কিন্তু মনে করেন আপনি এডুকেশন এর জন্য, আপনি হায়ার স্টাডির জন্য বাইরে দেশে, তখনও কিন্তু আপনার অ্যাকাউন্ট, হায়ার স্টাডির জন্য কিন্তু আপনার লাগবে। যেটা ছিল, আমরা ইকোনমির দিকে যাই। ইকোনমি হচ্ছে কি, ইকোনমির জন্য ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার থ্রুতে ডিপোজিটররা কি করে, তার মানিটা ব্যাংকে রাখে। সেটা থেকে ব্যাংক কি করে, একটা ক্যাপিটাল ফর্মেশন করতে পারে, যে ক্যাপিটাল ফর্মেশন দিয়ে ব্যাংক ইকোনমিক ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারে। ইকোনমিক ডেভেলপমেন্টের এবং ইন্ডাস্ট্রি জায়গাতে লোন দেয়, এগ্রিকালচারের লোন দেয়, বিভিন্ন জায়গাতে সে লোন দিয়ে কি করতে পারে, ইকোনমির ডেভেলপমেন্টের একটা রোল প্লে করতে পারে। তো ক্যাপিটাল ফর্মেশন আমরা যেটা বলতেছি, যে যদি পিপলদের টাকাটা যদি ব্যাংক না নেয়, এখন পিপল তো এমনিতেই কাউকে টাকা দিবে না। পিপল কি করে, একটা অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্টে টাকা রাখবে, সেই টাকাটা ব্যাংক মিডলম্যান হিসেবে ইউটিলাইজ করবে। ক্ষুদ্র ক্ষুদ্র টাকা নিয়ে সেটা হিউজ অ্যামাউন্ট ক্যাপিটাল ফর্ম করে, যেটা ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গাতে মোবিলাইজ করবে ব্যাংক। এখন আমরা যেটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে টাইপস অফ ব্যাংক অ্যাকাউন্ট। 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে: কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট। কারেন্ট চলতি হিসাব, সেভিংস সঞ্চয়, ফিক্সড হচ্ছে নির্দিষ্ট একটা টার্মের জন্য রাখা হয়। যেটা আমরা নামগুলো দিয়ে ওদের ক্যারেক্টারগুলো এবং অন্যান্য বিষয়গুলো আমরা বুঝতে চেষ্টা করব। কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস আর ফিক্সড। ওকে, আশা করি 3টা নাম সবার মনে থাকবে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্টের বিষয়টা কি। কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট মিনস এনি অ্যাকাউন্ট হুইচ পে। ক্যারেক্টারগুলো আমরা এই জায়গা থেকে চেষ্টা করব বুঝতে। তো সবাই আশা করি আমার সাথে মনোযোগ দিবেন একটু সবাই। যেটা বলতেছি যে কারেন্ট অ্যাকাউন্ট মিনস এনি অ্যাকাউন্ট হুইচ পে লিটল অর নো ইন্টারেস্ট। কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে দেখা যায় যে কোনো ইন্টারেস্ট নাও দিতে পারে। মোস্ট অফ দ্য কেস কারেন্ট অ্যাকাউন্টে এখন কিছু কিছু দেয় 3% আর 4% অ্যানুয়ালি, সেটাকে ডিভাইড করে দেন ডে হিসাবে দিয়ে থাকে ব্যাংকগুলা। তো ব্যাংকগুলা কি করে, লিটল একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন। কারেন্ট অ্যাকাউন্ট মিনস এনি অ্যাকাউন্ট হুইচ পে লিটল আর নো ইন্টারেস্ট। অনেক সময় দেখা যায় যে ইন্টারেস্ট দেয় না, অথবা সামান্য পরিমাণে দেয়, এবং সামান্য কিছু টাকা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন কিন্তু। তো সেটার জন্য, বাট ফ্রম হুইচ দ্য কাস্টমার ক্যান উইথড্র মানি। আপনি টাকা উইথড্র করতে পারেন হোয়েন হি ওয়ান্টস, বাই রাইটিং একটা চেক বই আপনাকে দিবে, এবং আদার ওয়ে লাইক এটিএম or other any options if bank exercise. চলতি হিসাবের মধ্যে কি থাকে, চলতি হিসাব বলতে আমরা যেটা বলছি, অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন চলতি হিসাবে, আপনি ইচ্ছে মতো টাকা উইথড্র করতে পারবেন, যে যতবার ইচ্ছে আপনি উইথড্র করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। বাট ব্যাংক আপনাকে কি করবে না, ইন্টারেস্ট পে করবে না। বাট যদিও ইন্টারেস্ট আপনাকে দিয়ে থাকে, সেটা কম পরিমাণে দিবে আপনাকে, ইন্টারেস্টটা খুবই সামান্য পরিমাণ ইন্টারেস্ট আপনাকে পে করবে। কাস্টমারই যে কোনো একদিনে যে কতবার চায় সে অতবারই সে টাকা উইথড্র করতে পারবে এবং জমা দিতে পারবে। এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের একটা বড় অ্যাডভান্টেজ, সুবিধা। বিজনেসম্যানরা আসলে কারেন্ট অ্যাকাউন্টটা বেশি প্রিফার করে। A current account is a running and active account which may be operate upon any number of times during a working day. আপনি যে কোনো একটা ওয়ার্কিং ডেতে আপনি যতবার ইচ্ছে আপনি সেটা কি করতে পারেন, আপনি ইউজ করতে পারবেন, অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবেন, জমা দিতে পারবেন। সেটা কিন্তু ফিক্সড, কিন্তু এই অপশনগুলো থাকে না ফিক্সড অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে একটু কম থাকে। তো এই জন্য কারেন্ট বিজনেসম্যানদের
দেখা যায় যে কারেন্ট ওনাদের অনেকবার একই দিনে অনেকবার টাকা উইথড্র করতে হয়, ওনাদের চেক বই ইউজ করতে হয় এবং সেটা ওভারড্রাফট ফ্যাসিলিটি ওই কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে দেওয়া হয়। সামটাইম দেখা যায় যে ব্যাংক বিজনেসম্যানের টাকা থাকে না, তখন বিজনেসম্যানদেরকে এই কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে কি করে একটা ব্যাংক একটা ওভারড্রাফট ফ্যাসিলিটি দিয়ে থাকে। তো এই বেনিফিটগুলো এক্সারসাইজ করার জন্য বিজনেসম্যানদের কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে থাকে। তো এখন আমরা যদি এটাকে সামারি করি তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি একটা প্রাইমারি অ্যামাউন্ট একটা ডিপোজিট আপনাকে করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে, এবং আপনি যতবার ইচ্ছে আপনি একটা ওয়ার্কিং ডেতে আপনি টাকা উইথড্র করতে পারবেন এবং জমা দিতে পারবেন। আপনি চেক বই ইউজ করতে পারবেন, ইন্টারেস্ট আর প্রফিট আপনি খুব পেলেও সেটা খুব সামান্য পরিমাণে আপনি পাবেন। তারপর ইনভেস্টমেন্ট ফর প্রফিটেবিলিটি, আপনি সেই অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু আপনি টাকা উইথড্র করতে পারবেন, যেটাকে আমরা ওভারড্রাফট ফ্যাসিলিটি বলি, এবং ইনভেস্টমেন্টের এগেনস্টে আপনি প্রফিটেবল জায়গাতে আপনি ইনভেস্ট করে ব্যাংক আপনাকে কিছু বেনিফিট দিতেও পারে এই জায়গার মধ্যে। পেয়েবল অন ওয়ান ডিমান্ড, যে কোনো সময় আপনি চাইবেন তখনই আপনি টাকা উইথড্র করতে পারবেন আপনার এই অ্যাকাউন্ট থেকে, কোনো সমস্যা নেই। এবং ইউটিলিটি সার্ভিস আপনি এই জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এই কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে আপনি মনে করেন আপনি কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি বিল পে করবেন, আপনি স্কুলের টিউশন ফি আপনি দিবেন, আপনি কারেন্ট অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন। তাহলে কারেন্ট অ্যাকাউন্টের যে চলতি হিসাবে আমরা কি চলতি হিসাবে ইন্টারেস্ট পেলেও সেটা খুব সামান্য পরিমাণে হবে। আপনি যে কোনো যতবার আপনি ইচ্ছে আপনি টাকা উইথড্র করতে পারবেন, চেক বইয়ের থ্রু ইউজ করতে পারবেন, এবং ওভারড্রাফট ফ্যাসিলিটিটা আপনি অ্যাক্সেস করতে পারবেন আর এনজয় করতে পারবেন এই কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে, যেটা বিজনেসম্যানরা করে। তো দ্যাটস ওয়াই কারেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে প্রিফারেবল বিজনেসম্যানদের জন্য। এবং আপনি যখনই চাইবেন তখনই আপনাকে টাকা পে করে দেবে, পেয়েবল অন ডিমান্ড, উইথড্র করতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট, হোয়াট ইজ সেভিংস অ্যাকাউন্ট? সেভিংস অ্যাকাউন্ট মিনস people of the lower and middle class who wish to save a part of their current income, যারা চাচ্ছে যে তাদের যে পিপল লোয়ার এবং মিডল ক্লাস পিপলরা এই ধরনের অ্যাকাউন্ট ইউজ করে, অন্যরাও ইউজ করতে পারবে, কোনো সেটা সমস্যা না, বাট মোস্ট অফ দ্য কেস এই ক্লাসের লোকগুলোই সেটা ইউজ করে, পিপলরাই ইউজ করে মিডল এবং সেভিংস করার জন্য আসলে তাদের কারেন্ট অ্যাকাউন্টে মিট দেয়ার ফিউচার নিডসটাকে ফুলফিল করার জন্য কিছু টাকা সেভিংস করে ওনারা। অলসো ইন্টেন্ড টু আর্ন অ্যান ইনকাম ফ্রম দেয়ার সেভিংস, কারণ এই সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে আপনাকে কিছু ইনকাম দিয়ে থাকে। তো সেটা প্রাইমারি ডিপোজিট, চেক বই আপনি ইউজ করতে পারবেন, উইথড্র করতে পারবেন। অ্যামাউন্ট অফ উইথড্রটা সেটা কারেন্ট অ্যাকাউন্টে যেমন আপনার যতবার ইচ্ছে আপনি উইথড্র করতে পারবেন একটা সার্টেন টাইম পিরিয়ডে, এবং একটা মানি কোনো লিমিটেশন থাকে না। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে কিন্তু একটা আপনার টিপি ট্রানজাকশন প্রোফাইল যেটাকে বলে, সেই ট্রানজাকশন প্রোফাইলটা কিন্তু লিমিট করা থাকে, যে একদিন আপনি 5 লক্ষ টাকা 3 লাখ টাকা সেটা উইথড্র করতে পারবেন আপনি, এবং কতবার উইথড্র করতে পারবেন 3 টাইমস 5 টাইমস, এটা একটা লিমিট বেঁধে দেয় এই সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে। বাট ইন্টারেস্ট কিন্তু পেমেন্ট করে, এই জায়গার মধ্যে ইন্টারেস্টটা পেমেন্ট করে। তো সেভিংস অ্যাকাউন্টের তাহলে সুবিধাটা কি হচ্ছে? সুবিধাটা হচ্ছে আমার ইনকামের যদি আমি কিছু অ্যামাউন্ট যদি ডিপোজিটে রেখে দেই, সেটা ডিপোজিটের এগেনস্টে আমাকে কি করবে, কিছু ইন্টারেস্ট পে করবে। এটা হচ্ছে একটা সুবিধা। আমি উইথড্র যে কোনো সময় আমি উইথড্র করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু কতবার উইথড্র করতে পারবো সেটা ফিক্স আপ করে দেয় ব্যাংক। কতবার সেটা আমি উইথড্র করতে পারবো সেটা ব্যাংক ফিক্স আপ করে দেয়। ফিক্সড অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট বলতে যেটা আমরা বুঝি যে আপনি ডিপোজিট করবেন, যেটাকে এফডিআর এর সাথে সম্পর্কিত, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, যে আপনি একটা অ্যামাউন্ট 5 বছর 2 বছর 3 বছর এরকম একটা সময়ের জন্য আপনি রাখবেন। সেটা 6 মান্থ হইতে পারে, 1 ইয়ার হইতে পারে, 5 ইয়ার্স, এরকম একটা সময়ের জন্য। কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এই বিষয়টা নেই। ঠিক আছে? তো ফিক্সড ডিপোজিট মিনস দ্যাট ডিপোজিট ইজ ফিক্সড and repayable only after a specific period is over. মনে করেন আপনি 5 ইয়ার্স এর জন্য রেখেছেন, এটি 6 মান্থের জন্য রেখেছেন, 1 ইয়ারের জন্য, তো 5 ইয়ার্স এর জন্য, ইভেন 10 ইয়ার্স হতে পারে। এটা কাস্টমার যা চায়, যত ব্যাংক এবং কাস্টমারের রিলেশনশিপের উপরে এবং তাদের এগ্রিমেন্টের উপরে ডিপেন্ড করে এটা হতে পারে। মোস্ট অফ দ্য কেস অ্যাকাউন্ট হোল্ডারের ইচ্ছার উপরে সেটা ডিপেন্ড করে। মনে করেন আপনি 1 ইয়ারের জন্য এটা ফিক্সড ডিপোজিট করেছেন, যেটাকে এফডিআর বলি আমরা, কিন্তু আপনার এখন হঠাৎ করে টাকাটা 5 মাস পরে আপনাকে টাকাটা লাগবে, তখন ব্যাংক আপনাকে 1 বছর পরে যেই বেনিফিটটা দিত, সেই বেনিফিটটা হয়তো আপনি ফুললি পাবেন না। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে এখন যদি আমরা ফিক্সড অ্যাকাউন্টের অথবা এফডিআর এর যদি আমরা দেখি যে তার ক্যারেক্টারগুলো কেমন, আমি ফিক্সড একটা অ্যামাউন্ট আপনি রাখবেন,
ডেফিনেট একটা পিরিয়ড থাকবে, এফডিআর ইস্যু করবে একটা, এবং উইথড্র আপনি করতে পারবেন আপনার টাইম মতো, অথবা ম্যাচুরিটি হলেও আপনি উইথড্র করতে পারবেন এবং সেটা ট্রান্সফার করে দিতে পারবেন। ডিপোজিট অ্যাট ওয়ান টাইম, আপনাকে পুরো অ্যামাউন্টটাই অ্যাট এ টাইম আপনাকে করতে হবে, ডিপোজিট করতে হবে। কিন্তু সেভিংস অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে আপনার ইচ্ছে মতো আপনি মান্থলি করলেন, অথবা আপনি ডেইলি আপনি রাখতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। এবং এফডিআর এ কি হয়, অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের তুলনায় এফডিআর এ ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেয়, বাট কন্ডিশন আপনাকে সেটা হোল্ড করতে হবে ম্যাচুরিটি পর্যন্ত। ম্যাচুরিটির আগে যদি আপনি সেটাকে উইথড্র করে ফেলেন, তখন কি হবে, ব্যাংক আপনাকে ওই পরিমাণে টাকা আপনাকে দিবে না। ওকে, এখন আশা করি সবাই একটু বুঝতে পেরেছেন যে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট অ্যান্ড ফিক্সড অ্যাকাউন্টের ভিতরে যদি কোনো পার্থক্যটা আসে, তাহলে সবাই আশা করি লিখতে পারবেন। কেওয়াইসি, নো ইউর কাস্টমার। কেওয়াইসি, নো ইউর কাস্টমার, এখন এটা কেন করে? আসলে দেখা যায় যে কাস্টমারকে জানাটা ব্যাংকের জন্য খুব দরকার। কেন দরকার? কারণ তার যদি আইডেন্টিফিকেশন না থাকে, সে একটা ফ্রড করে, সে টেরোরিজম ফাইন্যান্সিং এর সাথে ইনভলভ হয়ে যায়, ইলিগাল করাপশনের সাথে, মানি লন্ডারিং এর সাথে ইনভলভ হয়ে যায়। তো এখন ব্যাংকে কাছে যদি কাস্টমারের সব ধরনের ইনফরমেশন যদি থাকে, তাহলে কি করতে পারে, ফ্রডটা কে করেছে তাকে ভেরিফিকেশন করা, সবকিছু কি করতে পারে, এই ইনফরমেশন দিয়ে ব্যাংক জাস্টিফাই করতে পারে সে কি ফ্রড নাকি অন্য কিছু। তাই জন্য বলতেছে কেওয়াইসি, নো ইউর কাস্টমার, মানে আপনার কাস্টমারকে জানা। refers to relevant information from their client for the purpose of doing business with them। এই যে ব্যাংক এবং কাস্টমারের সাথে বিজনেস করার জন্য যখনই তাদের ভিতর একটা লিগ্যাল এগ্রিমেন্ট হবে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে, তখনই ব্যাংক কাস্টমারের কাছে কিছু তথ্য চাইবে, রিলিভেন্ট, ইরিলিভেন্ট কোনো কিছু চাইবে না, সে রিলিভেন্ট। কেন? তার সাথে বিজনেস করতে যাচ্ছে, এই যে রিলেশনশিপ বিল্ড আপ করতে যাচ্ছে ব্যাংক। দিস প্রসেস উইল হেল্প প্রিভেন্ট, এই যে কেওয়াইসিটা আমাকে প্রিভেন্ট করবে, মানে আমাকেও প্রিভেন্ট করবে, কমার্শিয়াল ব্যাংকও প্রিভেন্ট করবে। কিভাবে? আইডেন্টিফাই মানি লন্ডারিং, টেররিজম ফাইন্যান্সিং অ্যান্ড আদার ইলিগাল করাপশন স্কিমস। এই করাপশন থেকে কাস্টমারকে এবং ব্যাংককে কি করবে, প্রিভেন্ট করবে। কেওয়াইসি প্রসেস ইনক্লুডস আইডি কার্ড ভেরিফিকেশন, যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ভেরিফিকেশন হয়, ফেস ভেরিফিকেশন, সেটা এখন আমাদের দেশে এখনো এটা হয় নাই। ডকুমেন্ট ভেরিফিকেশন, যেমন ডকুমেন্টটা কিভাবে ভেরিফাই করে, যে আপনি যে বাসার অ্যাড্রেস দিয়েছেন সেই বাসার অ্যাড্রেসের একটা ইউটিলিটি বিল আপনাকে জমা দিতে হয় অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে। কেন? এই যে আপনি যে বাসার অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা ইউটিলিটি বিল দিয়ে প্রমাণ করে যে আপনি বাসায় থাকেন, এই ধরনের ভেরিফিকেশন গুলা করে। এখন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু বায়োমেট্রিক ভেরিফিকেশন এখন আমাদের দেশে চালু আছে, বায়োমেট্রিক ভেরিফিকেশন করা যায় কিন্তু। তো নো ইউর কাস্টমারের মধ্যে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি, কাস্টমারকে জানা। কেন? মানি লন্ডারিং, টেররিজম ফাইন্যান্সিং, আদার ইলিগাল যে করাপশন গুলো আছে, এই করাপশন গুলা থেকে কাস্টমার এবং ব্যাংকে প্রিভেন্ট করার জন্য। তো প্রসেসটা কিভাবে করে? আইডি কার্ড ভেরিফিকেশনের থ্রুতে হয়, ফেস ভেরিফিকেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, তাছাড়া ইউটিলিটি বিল অ্যাজ এ প্রুফ অফ অ্যাড্রেস, বায়োমেট্রিক ভেরিফিকেশন, যেমন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, স্মার্ট কার্ড, এখন স্মার্ট কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট ওপেন করি। ব্যাংক মাস্ট কমপ্লাই উইথ কেওয়াইসি রেগুলেশন অ্যান্ড এন্টি মানি লন্ডারিং রেগুলেশন টু লিমিট ফ্রডটাকে লিমিট করার জন্য, এন্টি মানি লন্ডারিংকে রেগুলেশনগুলোকে ঠিক রাখার জন্য ব্যাংক কি করে, কেওয়াইসিটা ফলো করে থাকে, যেটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে আছে। এখন একটা শব্দ ইউজ করে কেওয়াইসি, কেওয়াইসি, যে অ্যাপসের থ্রুতে আমরা যদি অ্যাকাউন্ট ওপেন করি তখন আমাদের কেওয়াইসি হয়। যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যখন আমরা স্ক্যান করে ছবিটা দিয়ে দিই, তখন আমাদের ন্যাশনাল আইডি কার্ড আর স্মার্ট কার্ডের সার্ভার থেকে সেটা কিন্তু অটোমেটিক্যালি রিড করে নেয়। ব্যাংক পাসবুক, what is bank passbook? Bank passbook is a copy of the account of the customer as it appears in the bank books. এটা ব্যাংকে শো করে, হয় না কাস্টমার ডিপোজিট মানি or check into his bank account or withdraw money, মানে এটা দিয়ে সে কি করতে পারে, সে ডিপোজিট করতে পারে এবং সে উইথড্র করার ক্ষেত্রে এই এটা ম্যানুয়ালি আসলে করার ক্ষেত্রে এটা ইউজ করে ক্যাশবুক যেটাকে বলি আমরা। ওকে, এখন আমরা দেখবো একটু যা আমরা এতক্ষণ পড়লাম, যে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, এগুলো ইমপ্লিকেশনটা আমরা এখন দেখবো। কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের, হুইচ অ্যাকাউন্ট or which type of account is best suited for স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য কোন অ্যাকাউন্টটা সুটেড করে। যেমন আমাদের দেশে স্কুল ব্যাংকিং এর
স্কিম একটা চালু আছে। আমরা দেখি আসলে স্টুডেন্টরা, আমরা জানি যে স্টুডেন্টরা খুব ইজিলি যাতে ডিপোজিট করতে পারে, স্মল অ্যামাউন্টও যেন ডিপোজিট করতে পারে। তার মানে কি তারা এফডিআর তো করতে পারবে না, কারণ এফডিআরটা হিউজ অ্যামাউন্ট লাগে। তাদের উইথড্র করার ফ্যাসিলিটি পায় এবং চেক বই তারা করতে পারে, রিসিভ করতে পারে, তাদের অ্যাকাউন্টের এগেনস্টে ইস্যু করতে পারে যেমন চেক বুক। তারপর ইন্টারেস্ট এবং প্রফিট যেন তো পায়, তারা যে স্মল অ্যামাউন্টগুলো রাখবে এই স্টুডেন্টরা, সেটার এগেনস্টে যেন তারা কি পায়, ইন্টারেস্ট পায় অথবা একটা প্রফিট পায়। এবং আদার্স যে ব্যাংকিং ফ্যাসিলিটিগুলো আছে, এই ফ্যাসিলিটিগুলো যেন তারা এনজয় করতে পারে। এই ধরনের এই 5টা ক্যারেক্টার যদি থাকে কোনো অ্যাকাউন্টের এগেনস্টে, তখন আমরা বুঝবো যে আসলে এই অ্যাকাউন্টটা স্টুডেন্টদের জন্য সুটেবল। যে স্মল অ্যামাউন্ট অফ ডিপোজিট, ফ্যাসিলিটি অফ মানি উইথড্রয়াল, ইস্যুইং চেকবুক, রিসিভ ইন্টারেস্ট অর প্রফিট, রিসিভিং ব্যাংকিং ফ্যাসিলিটি। আমরা দেখি যে কারেন্ট অ্যাকাউন্ট অথবা ফিক্সড যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের এগেনস্টে অথবা সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টেও কিন্তু কি করতে পারে, এই স্টুডেন্টরা অ্যাকাউন্ট ওপেন করতে পারে। তাই জন্য কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে তাদের জন্য বেস্ট। এখন আমরা দেখি যে বিজনেসম্যানদের জন্য আসলে কোন ধরনের অ্যাকাউন্টগুলো সুইটেবল। তারা যে কোনো অ্যামাউন্ট তারা কোনো ডিপোজিট করতে পারবে, তাদের উজ্জ্বল মানের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকবে না, তারা লোন ফ্যাসিলিটি পাবে, ওভারড্রাফট ফ্যাসিলিটি পাবে, তাদের জন্য পে করা এবং রিসিভ করা খুব ইজি হবে, এটার এগেনস্টে যেন ইজিলি তারা এলসি ওপেন করতে পারে। এই ফ্যাসিলিটিগুলো যে অ্যাকাউন্টগুলো দিয়ে থাকে, ওই অ্যাকাউন্টটাই ব্যাংকে বিজনেসম্যানদের জন্য ভালো। তো সেটা হচ্ছে কি, সেটা আমরা জানি যে কারেন্ট অ্যাকাউন্ট, কারণ কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে সে কোনো উইথড্র করার কোনো রেস্ট্রিকশন থাকে, ডিপোজিট করতে পারে সেই নিয়ে অ্যামাউন্ট অফ মানি, এবং এলসি ওপেন করতে পারে, লোন ফ্যাসিলিটিও সে কারেন্ট অ্যাকাউন্টের এগেনস্টে নিতে পারে। তো সো আমরা বলতে পারি যে কারেন্ট অ্যাকাউন্ট ইজ সুইটেবল ফর বিজনেসম্যান। দেন which type of bank account is best suited for service or pension holder? পেনশন হোল্ডার অথবা সার্ভিস থেকে যারা রিটায়ার করছে, তাদের জন্য কোনটা আসলে সুটেড? তারা অ্যাকাউন্ট স্মল একটা অ্যামাউন্ট রাখবে, কারণ ওনাদের পেনশন হোল্ডার অথবা ওনারা সার্ভিস সব এক্সপেন্ডিচারের পরে ওনারা কিছু অ্যামাউন্ট হয়তো রাখবে। এখন এই অ্যামাউন্ট রাখার জন্য ওনাদের যে ফ্যাসিলিটিগুলো, যেমন ওনারা কিছু ইন্টারেস্টও চাইবে, স্মল অ্যামাউন্টও ডিপোজিট করতে পারে, ওনারা যেন সপ্তাহে অ্যাটলিস্ট 1-2 বার যেন টাকাটা উইথড্র করতে পারে, এই ধরনের ফ্যাসিলিটি যে অ্যাকাউন্টগুলো দিয়ে থাকে, সেই অ্যাকাউন্টটি ওনারা ওপেন করবে। তো এই ধরনের ফ্যাসিলিটিগুলো আমরা দেখেছি যে সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আছে। তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি কি, যে এই সার্ভিস হোল্ডার এবং পেনশন হোল্ডারদের জন্য সেভিংস অ্যাকাউন্টে ইজ সুইটেবল। ওকে, তাহলে আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে which type of bank account is suited for businessman? Current account. তারপর আমরা দেখলাম যে which type of account is best suited for student? কারেন্ট অ্যাকাউন্ট, এবং সামটাইমস দে আর ফিক্সড অ্যাকাউন্ট অ্যামাউন্টও কিছু ওরা রাখে, তো এর জন্য তাদের ফিক্সড এবং কারেন্ট দুটোই আসলে তাদের জন্য ভালো। সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস হোল্ডারদের জন্য ভালো। ওকে, এই ছিল আমাদের লেকচারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, সবাই আপনারা যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে সেই মেইল অ্যাড্রেসে আপনারা মেইল করবেন, এবং আমি আশা করব সবাই বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।